এই গল্পটা ছোট্ট একটা গ্রাম নবীনপুর সম্পর্কে, যেখানে রতন নামে একজন দরিদ্র কৃষক বাস করত। রতনের পরিবারের মধ্যে তার স্ত্রী মায়া আর এক ছেলে আকাশ ছিল, যাদের সঙ্গে সে খুব সুখে শান্তিতে থাকত। রতনের গ্রামে নিজের একটা জমি ছিল, যেখানে সে চাষাবাদ করে নিজের সংসার চালাতো। কিন্তু এখন তার সেই জমি আগের মতো উর্বর ছিল না। ধীরে ধীরে তার জমি থেকে ফসলের ফলন কমতে শুরু করলো। একদিন এই চিন্তায় সে তার জমির কাছে বসেছিল এবং আরেকটা উপার্জনের পথ ভাবছিল। দিনে দিনে আমার এই জমি থেকে হওয়া ফসল দেখছি কমে আসছে। মনে হচ্ছে আমাকে আরেকটা জমি নিতে হবে বা কোনো অন্য উপায় খুঁজে বের করতে হবে টাকা উপার্জনের জন্য। কিন্তু এখন আর আমি এই জমির উপর নির্ভর করতে পারছি না। চল একবার মায়ার কাছে যাই, দেখিনি সে কি বলে এই ব্যাপারে। তাড়াতাড়ি রতন মাঠ থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়ি পৌঁছে প্রথমেই সে তার স্ত্রী মায়াকে ডাকতে থাকে। মায়া, একটু এখানে এসো, তোমার সঙ্গে একটা জরুরি কথা বলবো। রতনের ডাক শুনে মায়া চলে আসে। আমাকে ডেকেছেন? হ্যাঁ মায়া, তোমার সঙ্গে একটা জরুরি বিষয় নিয়ে কথা আছে আর তোমার মতামত জানতে চাই। হ্যাঁ ভালো, কি ব্যাপার? মায়া, তুমি তো জানো আমাদের জমি এখন আগের মতো উর্বর নেই, আর যদি আমি বেশি সার ইত্যাদি দিতে যাই তো মাটিটা আরও খারাপ হয়ে যেতে পারে। তাই ভাবছি কিছুদিনের জন্য ওই জমিতে চাষ বন্ধ করে দিই। প্রতি বছর একটু একটু সার দেব, যাতে কয়েক বছর পর জমিটা আবার আগের মতো উর্বর হয়ে ওঠে। তারপর আবার সেখানে চাষ শুরু করব। হ্যাঁ, এটা ভালো হবে। এতে তোমার জমিও ঠিক থাকবে আর ফসলও ভালো হবে। কিন্তু ততদিন আমি কি করব? আমার কাছে তো আর কোনো জমি নেই। তাহলে বাড়ির খরচ চালাবো আর আকাশের পড়াশোনার জন্য টাকা কোথা থেকে জোগাড় করব? আপনি এক কাজ করেন না কেন, একবার কি গ্রামের চৌধুরী মশাইয়ের কাছে দেখেন। তিনি খুব ভালো এবং দয়ালু মানুষ, নিশ্চয়ই আপনার কোনো সাহায্য করবেন। হ্যাঁ মায়া, এটা ঠিক হবে, কারণ চৌধুরী মশাই যদি কোনো নতুন কাজ করতে বলেন তাতেও তিনি আমার সাহায্য করবেন। ঠিক আছে মায়া, তাহলে আমি কাল সকালে ওনার বাড়ি চলে যাব। পরের সকালে রতন চৌধুরী মশাইয়ের বাড়িতে যেতে বের হয়। বাড়ির দরজায় পৌঁছে সে ওনাকে ডাকে। আপনি বাড়িতে আছেন কি? রতনের কণ্ঠ শুনে চৌধুরী মশাই বাইরে আসলেন। আরে এসো রতন বেটা, বলো কি হয়েছে, কোনো কাজ ছিল? হ্যাঁ কাকা, আপনার একটু সাহায্য দরকার ছিল। হ্যাঁ বলো না বেটা, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? রতন দ্রুত তাকে নিজের ধানের ক্ষেতের অবস্থা বলল। তাহলে এতে কি সমস্যা? না কাকা, আমার কাছে একটা জমি আছে, যেই জমিতেই আমি ধান চাষ করি আর পরিবারের খরচ চালাই। আর আমি আজ পর্যন্ত চাষাবাদের বাইরে আর কোনো কাজ করিনি। এখন বুঝতে পারছি না কি করব। বেটা, চাষাবাদের বাইরে অন্য কিছু কেন করবে? তুমি একটা কাজ করো, আমার কাছে গ্রামের বাইরে একটা জমি আছে, তুমি সেখানে কৃষি কাজ করো। এতে আপনার ক্ষতি হয়ে যাবে। না বেটা, আমার কোনো ক্ষতি হবে না। এই সুযোগে তুমি আমার জমির দেখাশোনাও করবে, কারণ আমার এখন বয়স হয়েছে আর আমার ছেলেও শহরে থাকে। তাই এতে তোমারও ভালো হবে আর আমার কিছুটা দায়িত্ব কমে যাবে। ঠিক আছে কাকা, যদি এমন হয় তাহলে আমি কাল থেকেই ওই ক্ষেতে কাজ করতে যাব। রতন চৌধুরী মশাইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বাড়ির পথে রওনা দেয়। রতন বাড়ি ফিরে মায়াকে সব কিছু জানায়। এটা তো অনেক ভালো, মানে তোমার সব চিন্তা শেষ হয়ে গেল। হ্যাঁ মায়া, এখন আমি কাকার ক্ষেতে অনেক পরিশ্রম করব আর চেষ্টা করব এক দুটো আর ক্ষেত কিনে নিতে, কারণ ভবিষ্যতে যদি এমন কোনো সমস্যা আসে তাহলে আমরা প্রস্তুত থাকব। পরের সকালেই রতন খেতে কাজ করতে যাচ্ছিল। ভাবল কাকার জমি গ্রাম থেকে বাইরে, তাই হয়তো সন্ধ্যায় ফিরে আসতে দেরি হতে পারে। তাই মায়াকে বলল, মায়া, একটু এখানে আসো। আপনি ডাকলেন আমাকে? হ্যাঁ মায়া, শুনো, কাকার ক্ষেত গ্রামের বাইরে, তাই সন্ধ্যায় বাড়ি ফেরা একটু দেরি হতে পারে। যদি আমি দেরি করি তাহলে তুমি আর আকাশ খেয়ে ঘুমিয়ে পড়ো। যাও, ঠিক আছে, কিন্তু নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও, আমি তোমার খাবারের ডিব্বা নিয়ে আসছি, সেটা নিয়ে যাও।
রতন তার খাবারের ডিব্বা নিয়ে গ্রামের বাইরে জমিতে কাজ করতে বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে সে গ্রামের বাইরে জমিতে পৌঁছে যায়। ওরে বাবা, এখন তো পৌঁছে গেলাম, তাই তাড়াতাড়ি মাঠে কাজ শুরু করি। রতন তার কুদাল তুলে মাঠে কাজ শুরু করে। রতন কিছুক্ষণ কাজ করতেই হঠাৎ পিছন থেকে একটা সাপ এসে তাকে কামড়ায়। সাপের কামড়ানোর কিছুক্ষণ পর রতন মাথা ঘোরাতে থাকে আর সেখানেই পড়ে যায়। এখানেই রতন সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু গ্রাম থেকে বাইরে হওয়ার কারণে তার খবর এখনও তার বাড়ির লোকদের কাছে যায়নি। সকাল থেকে রাত হয়ে গেছে আর মায়া রতনের অপেক্ষায় বসে আছে। মাকে যখন এত চিন্তিত দেখল, আকাশ জিজ্ঞেস করল, কি হয়েছে মা? বাবা এখনো কেন আসেনি? তোর বাবা আজ চৌধুরী কাকুর গ্রামের বাইরে মাঠে কাজ করতে গিয়েছিলেন আর আমাকে বলেছিলেন আসতে একটু দেরি হবে, কিন্তু এখন অনেক সময় হয়ে গেছে। মা, তুমি কেন এত চিন্তা করছো? বাবা যখন বলেছিলেন আসতে দেরি হবে, এক কাজ করো, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আকাশের কথা শুনে মায়া তার ঘরে চলে যায় ঘুমাতে। পরের সকালে যখন মায়া দেখে রতন এখনও বাড়ি ফেরেনি, তখন চিন্তিত হয়ে সে সরাসরি চৌধুরী মশাইয়ের কাছে যেতে থাকে। মায়া তার বাড়িতে গিয়ে তাকে রতনের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। আসসালামু আলাইকুম চৌধুরী কাকা। ওয়ালাইকুম আসসালাম মেয়ে, বলো কি খবর? কাকা, রতন কাল আপনার গ্রামের বাইরে মাঠে কাজ করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। কি বল বেটি, রতন কাল গিয়েছিল আর এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ কাকা, ও আমাকে বলেছিল যেহেতু ক্ষেতটা গ্রাম থেকে বাইরে, তাই আসতে আসতে রাত হয়ে যাবে, কিন্তু এখন তো রাত কেটে সকাল হয়ে গেছে, তবুও সে এখনো আসেনি। চিন্তা করো না বেটি, আমাকে একটু সময় দাও, আমি এখনই কাউকে পাঠিয়ে জিজ্ঞাসা করব রতন কোথায়। চৌধুরী মশাই সঙ্গে সঙ্গে নিজের ঘরে কাজ করা রহমতকে পাঠায় রতনকে দেখতে। কিছুক্ষণ পর রহমত সেই খেতে পৌঁছে ওখানের দৃশ্য দেখে খুব চিন্তিত হয়ে যায়। এটা কি? রতনের শরীরটা পুরো নীল হয়ে গেছে। আমার মনে হচ্ছে কোনো সাপ তাকে কামড়িয়েছে। আমাকে অবশ্যই চৌধুরী মশাইকে এটা জানাতে হবে। রহমত ওখান থেকে দৌড়ে চলে যায়। রহমত দৌড়ে চৌধুরী মশাইয়ের বাড়ির দিকে চলে যায়। বাড়িতে পৌঁছতেই তিনি জিজ্ঞেস করতে থাকেন, কি হয়েছে রহমত, রতনকে পেয়েছো? রহমত চৌধুরী মশাইকে মাঠে যা দেখেছে সব বলে দেয়। রহমত যখন সব বলছিল, তখন পাশেই দাঁড়ানো মায়া সব শুনে ফেলল আর কাঁদতে লাগল। রহমত, তুমি আগে বৈদ্যমশাইকে নিয়ে সেখানে যাও, আমি মায়াকে নিয়ে আসছি। রহমতকে পাঠানোর পর তিনি মায়াকে বোঝাতে শুরু করেন। মায়া মেয়ে, আগে তো তোমার কাঁদা বন্ধ করো আর দ্রুত আমার সাথে চলো, কারণ তোমার কাঁদায় রতন ভালো হবে না। এরপর তারা রতনকে দেখতে ক্ষেতের দিকে চলে যায়। যখন তারা সেখানে পৌঁছায়, তখন দেখে রতন বেহুশ অবস্থায় খেতে পড়ে আছে আর তার পুরো শরীর নীল হয়ে গেছে। মায়া রতনের পাশে বসে কেঁদে ওঠে। তখনই বৈদ্যমশাই এসে পৌঁছান। বৈদ্যমশাইয়ের আসার সঙ্গে সঙ্গেই মায়া সেখান থেকে সরে যায় আর তিনি রতনের অবস্থা পরীক্ষা করতে থাকেন। কি হলো বৈদ্যজি, এখন রতনের অবস্থা কেমন? দেখুন চৌধুরী মশাই, আমি আপনাকে মিথ্যা বলে অন্ধকারে রাখতে চাই না, কিন্তু রতনের অবস্থা খুব খারাপ। আমি তো তাকে বিষের প্রতিষেধক ঔষধ দিয়েছি, কিন্তু বিষ ওর শরীরে বেশ কিছুক্ষণ ধরেছিল, এজন্যে সে গভীর অচেতন অবস্থায় চলে গেছে। গভীর অচেতনতা মানে কি বৈদ্যজি? গভীর অচেতনতায় মানুষ জীবিত থাকে, কিন্তু শরীরের কোনো অংশে কোনো সাড়া বা গতি থাকে না, আর কখন সে সজাগ হবে সেটাও বলা সম্ভব নয়। তো একমামতে কি করতে হবে? দেখুন, আপাতত আমি কিছু ঔষধ দিচ্ছি, সময় সময় পানি দিয়ে মিশিয়ে দিয়ে দিও, বাকি সব ওপরওয়ালার ওপর ছেড়ে দিও। বৈদ্যমশাই রতনের অবস্থা দেখে ওষুধ দিয়ে ওখান থেকে চলে গেলেন। তারপর কিছু গ্রামবাসী রতনকে নিয়ে এসে তার ঘরের বিছানায় শুইয়ে দিল। দেখ মায়া বেটি, তুমি একদম চিন্তা করো না, তুমি রতনের ভালো যত্ন নিও, দেখো সে খুব দ্রুত ভালো হয়ে যাবে। আর তোমার যদি কোনো কিছু দরকার হয় আমাকে অবশ্যই জানিও, আর প্রতি মাসে আমি তোমাদের জন্য আর আকাশের জন্য কিছু টাকা পাঠিয়ে দেব, কিন্তু তুমি হিম্মত হারিও না। অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনি আমাদের অনেক সাহায্য করছেন। চৌধুরী মশাই মায়াকে সান্ত্বনা দিয়ে চলে যান। তিনি চলে যাওয়ার পর আকাশ এসে নিজের বাবার অবস্থা দেখে মায়ের কাছে কারণ জানতে চায়। মা, বাবা কি হয়েছে? ছেলে, তোমার বাবাকে কাল খেতে সাপ কামড়েছে, তাই তিনি অচেতন হয়ে পড়েছেন। মা, বাবা কবে সজাগ হবেন? ছেলে, বৈদ্যমশাই কিছু ওষুধ দিয়েছেন এবং সময় সময় খাওয়াতে বলেছেন। তিনি বলেছেন ওই ওষুধ খেলে তিনি খুব শীঘ্রই ভালো হয়ে উঠবেন। মা, বাবার এমন অবস্থা, তো এভাবে এখন আমাদের ঘরের খরচ কিভাবে চলবে? ছেলে, তার চিন্তা করো না, আমি আছি, আমি সব সামলাবো। না মা, আপনি কি করবেন? আপনি বাবার খেয়াল রাখবেন
আপনি ঘর সামলাবেন আর ঘরের খরচ দেখবেন। মা, আপনি শুধু বাবার আর ঘরের খেয়াল রাখো। আমি এখন মাঠে কাজ করে ঘরের খরচ চালাবো। আকাশের এমন কথা শুনে মায়া আবেগাপ্লুত হয়ে ওঠে। না ছেলে, তোমাকে কাজ করার কোনো দরকার নেই, আমি সব সামলাবো। তুমি শুধু তোমার পড়াশোনার দিকে মন দাও। তোমার বাবার স্বপ্ন যে তুমি বড় অফিসার হবে, আর আমি তোমাকে সেটা বানিয়ে দেখাবো, আমাকে যতই পরিশ্রম করতে হোক। মায়া আকাশকে ওখান থেকে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। পরের সকালেই মায়া সরাসরি চৌধুরী মশাইয়ের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম চৌধুরী কাকা। ওয়ালাইকুম আসসালাম মেয়ে, বলো কিভাবে আসছো, আর রতনের অবস্থা কেমন? কাকা, রতনের অবস্থা এখনো আগের মতোই, আর আপনার একটা সাহায্য দরকার ছিল। হ্যাঁ বলো মেয়ে, আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? কাকা, আমি চাই যে জমি আপনি রতনকে কাজের জন্য দিয়েছিলেন, আমাকে সেই জমিতে কাজ করার অনুমতি দিন, যাতে আমি সেখানে কাজ করে আমার বাড়ির খরচ এবং আকাশের পড়াশোনা চালাতে পারি। মেয়ে, তোমার দরকার নেই আপনাকে সেখানে কাজ করার, আমি তো আছি। আমি আপনার বাড়ির সকল খরচ প্রতি মাসে পাঠিয়ে দেব। আপনি এখন পর্যন্ত আমাদের অনেক সাহায্য করেছেন, এখন শুধু আমাকে আপনার খেতে কাজ করার অনুমতি দিন, আমি নিজে কাজ করে আমার বাড়ি চালাবো। চৌধুরী মশাই মায়াকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়া চৌধুরী মশাইয়ের কথা মানতে রাজি ছিল না। শেষমেশ মায়ার জেদ দেখে তিনি ভাবতে লাগলেন, আমার মনে হয় মায়া আমার কথা মানবে না, কিন্তু যদি সে কাজের জন্য এত দূরে যায় তাহলে সে রতনের খেয়াল রাখতে পারবে না। এক কাজ করি, আমি মায়াকে আমার গ্রামের ভিতরের জমিতে কাজ করতে বলি, যাতে সে খেতেই কাজ করতে পারে এবং নিজের বাড়ির খেয়ালও রাখতে পারে। ঠিক আছে মায়া মেয়ে, আমি তোমাকে আমার খেতে কাজ করার অনুমতি দিতে পারি, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। হ্যাঁ কাকা, বলুন। কাজ করার দরকার নেই, আমার কাছে তোমাদের বাড়ির কাছে একটা খামার আছে, তুমি সেখানে কাজ করতে পারো, যাতে তুমি তোমার বাড়ি আর রতন দুজনের খেয়াল রাখতে পারো। কাকা, এটা তো আরো ভালো হবে, এতে আমার অনেক সাহায্য হবে। মেয়ে, একটা ছোট সমস্যা আছে। ওই খামারটা বাইরের খামারের চেয়ে একটু ছোট। হ্যাঁ, তবে কোনো সমস্যা নেই কাকা, আর খামার তো আমার বাড়ির কাছেই, সেটাই বড় কথা। আমি খামারে কাজ করার পাশাপাশি অন্যদের বাড়ির কাজও শুরু করে দেব, যাতে সেই টাকাই আমি আকাশের পড়াশোনার খরচ চালাতে পারি। কেন দরকার মেয়ে? রতনের স্বপ্ন ছিল আকাশ পড়াশোনা করে বড় মানুষ হবে। আমি যদি পরিশ্রম না করি তবে তার স্বপ্ন অসম্পূর্ণ থাকবে। আকাশের পড়াশোনার জন্য এবং বাড়ি চালানোর জন্য আমাকে যে কোনো পরিস্থিতিতেই এই দায়িত্ব নিতে হবে। চৌধুরী মশাই মায়ার সংকল্প আর সাহস দেখে আবেগপ্রবণ হয়ে যান। ঠিক আছে মেয়ে, তোমার পরিশ্রম দেখে আমার পূর্ণ বিশ্বাস যে তুমি অবশ্যই সফল হবে। আমি তোমাকে সব ধরনের সাহায্য করব, তুমি কঠোর পরিশ্রম করো, ঈশ্বরও তোমার সঙ্গে আছেন। মায়া গ্রামের ভিতরের খেতে কাজ শুরু করল। সে সকালে মাঠে কাজ করত এবং দুপুরের পরে গ্রামের ঘরগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং রান্নার মতো ছোটখাটো কাজে যেত। ধীরে ধীরে মায়ার পরিশ্রম ফল দিতে শুরু করলো। খেতে ভালো ফসল হলো, যার ফলে তার সংসার চলতে লাগলো। আর যে টাকা সে অন্যদের ঘরে কাজ করে উপার্জন করত, সেটাই আকাশের পড়াশোনায় খরচ করতে লাগলো। ছেলে, আমি চাই তুমি মন দিয়ে পড়ো। তোমার বাবার স্বপ্ন তুমি অফিসার হও। তোমার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করতে পারবো। মা, আমি কঠোর পরিশ্রম করব। একদিন আমি বাবার স্বপ্ন পূরণ করব। গ্রামের মানুষ দেখল কিভাবে একজন মা তার পরিবারের জন্য সব কষ্ট সামলাচ্ছে। সেই সময় রতনের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। বৈদ্যমশাইয়ের ওষুধ আর মায়ার যত্ন বিষের প্রভাব কমিয়ে দিয়েছিল। একদিন হঠাৎ রতন সজাগ হয়ে উঠল। রতনকে সজাগ দেখে মায়া খুব খুশি হল। রতন, তুমি সজাগ হয়ে গেছো। ঈশ্বর আমার পরিশ্রম আর দোয়া শুনেছেন। মায়া, আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, তাই না? না রতন, তুমি আমাদের শক্তি। এতদিন আমি শুধু তোমার দায়িত্ব পালন করেছি। রতন ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে মায়ার পরিশ্রম আর ত্যাগ দেখে ঠিক করল যে এবার সে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যাবে। আকাশের পড়াশোনাও সফলভাবে চলতে লাগলো এবং কয়েক বছরের মধ্যে সে একজন বড় অফিসার হল। মা বাবা, আমি আজ যা কিছু
সেটা আপনাদের দুজনের কঠোর পরিশ্রম আর ত্যাগের ফল। না ছেলে, এইসব তোমার মায়ের ত্যাগের কারণ। ও আমাদের পরিবার বাঁচানোর জন্য প্রতিটি কষ্ট সাহসের সঙ্গে মোকাবিলা করেছে। মায়ার ত্যাগ আর রতনের সঙ্গ দুইজন মিলে একটা নতুন দৃষ্টান্ত গড়েছিল। গ্রামে আজও তারা এই গল্পটি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণার উৎস হিসেবে বলে থাকে। মায়ের এই ত্যাগের গল্প আমাদের শেখায় যে এক মায়ের ত্যাগ যে কোনো চ্যালেঞ্জ পার করে দিতে পারে আর পরিবারকে একসাথে ধরে রাখে। তাই বন্ধু, এমন আরও অসাধারণ আর মজার গল্প দেখার জন্য আমাদের এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো।